আপনার জীবনের সবচেয়ে বড় ভুল? ইলেকশন করা। এমন একজন মানুষ যে আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে? মাহফুজ আলম। যেই ঘটনাটা না হলে আপনি খুব খুশি হতেন? জোটে ইলেকশন করা। যেই জিনিসটা আসলে আপনি সংশোধন করতে যেতেন? 5 তারিখে চ্যানেল 24 যাওয়া। অনুপ্রেরণা হিসেবে হাদিকে দেখছেন? আমার পলিটিক্যাল প্রেরণা মেজর জিয়াউর রহমান। 2 বছর আগে যদি আপনাকে ফিরিয়ে নেওয়া যেত, কোন জিনিসটা আপনি কখনোই করতে চাইতেন না? অন্তর্বর্তীকালীন সরকারে আমি অভ্যুত্থানের নেতাদেরকে যুক্ত হতে দিতাম না। এখনো প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন কিনা? ফার্মগেট থেকে এইদিকে আসার সময় আমি গাড়ির সামনে বসা ছিলাম, আমার সামনে দিয়ে যাচ্ছিল একটা হকার, সে আমাকে এভাবে। স্বাগত জানাচ্ছি একাত্তর টেলিভিশনের পডকাস্টে। সাথে আছি আমি রাশেদ আনিস। আজ আমাদের মাঝে এমন একজন অতিথি আছেন যিনি তার এলাকায় বিপুল পরিমাণে ভোটের ব্যবধানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বয়ং তার বাবা, এবং তার ভাষ্যে তিনি যেটি বলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি জোট হয়ে আসলে তাকে হারাতে পারেনি, এবং তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন অগ্রনায়ক। হান্নান মাসুদ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? এই তো ভালো। একটু যদি জানতে চাই, যেহেতু জুলাই মাস, শুরুতে যদি একটু জুলাই দিয়েই শুরু করতে চাই। জুলাইয়ের নানান সময় আপনার নানান ফুটেজ থেকে শুরু করে অনেক কিছুই দেখা গেছে, তো জুলাই সম্পর্কে যদি একটু বলেন যে 2 বছর পেরিয়ে জুলাই আবার আসলো, প্রাপ্তি অপ্রাপ্তি? প্রাপ্তি বলতে হচ্ছে আওয়ামী ফ্যাসিস্টকে আমরা সরাতে পেরেছি, কিন্তু ফ্যাসিবাদী সিস্টেমটাকে অপ্রাপ্তি হচ্ছে ফ্যাসিবাদী সিস্টেমটাকে আমরা শেষ করতে পারিনি। এটাকে কিছুটা দুর্বল করা গেছে, কিন্তু তারা আবার ফ্যাসিবাদী যেই সিস্টেম, তারা আবার হচ্ছে একসাথ হচ্ছে এবং আবার শক্তিশালী হয়ে ফিরে আসতেছে। এটা হচ্ছে আমাদের আশঙ্কা এবং হচ্ছে ভয়ের জায়গা। আমরা ভাবছিলাম যে শুধুমাত্র সরকার পরিবর্তন না, একই সাথে দেশের সিস্টেমের পরিবর্তন ঘটবে, কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র সরকারেরই পরিবর্তন ঘটলো, সিস্টেমের তেমন কোনো পরিবর্তন ঘটে নাই। এখনও সেই ধরনের বৈষম্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 1.5 বছর ছিলেন, ওনারা বিভিন্ন উদ্যোগ নিয়েছেন সরকারি পর্যায়ে দুর্নীতি কমানোর জন্য, কিন্তু ব্যর্থ হয়েছেন আমি বলবো। একটা সুন্দর নির্বাচন দিয়েছেন, এটা সফলতা। আর এরপর নির্বাচিত সরকার এসেছে, ভাবছিলাম 17 বছরের অত্যাচারিত নির্যাতিত একটি রাজনৈতিক দল, তারা ক্ষমতায় এসেছে, তারা বাংলাদেশের সকলকে নিয়ে নতুন বাংলাদেশ পুনর্গঠনে ভূমিকা রাখবে। যেভাবে কথা দিয়েছিল একটা জাতীয় সরকার গঠন করে দেশের স্বার্থে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠনের কাজ করবে, এবং হচ্ছে সংস্কার ইস্যুতে তারা কথা দিয়েছিল গণভোটের রায় বাস্তবায়ন করবে। কিন্তু সব জায়গা থেকে কেন যেন হচ্ছে তারা সেই আগের সরকারের ফ্যাসিবাদী আওয়ামী লীগের দেখিয়ে দেওয়া পথগুলাই তারা হচ্ছে অনুসরণ করতেছে। নতুনের যে আকাঙ্ক্ষা, যে পরিবর্তনের ইচ্ছা, এমনকি যারা ক্ষমতায় আছে তাদের নির্বাচন আগে দেয় সেই 31 দফা, যেগুলো তাদের ক্ষমতাকে আরও কুক্ষিগত করার জন্যে, কুক্ষিগত করার পথে বাধা, সেগুলো তারা হচ্ছে এখন অস্বীকার করতেছে, বাস্তবায়ন করতেছে না। আর যেগুলো তাদের ক্ষমতাকে আরও কুক্ষিগত করতে সহায়তা করবে, তাদেরকে আরও শক্তিশালী করবে সরকারি দলকে, সেগুলোকে তারা বাস্তবায়ন করতেছে এবং একেবারে বিপরীতমুখী অবস্থান নিয়েছে, যেটা খুবই ভয়ঙ্কর ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। একটি বিষয়, আপনারা যখন অন্তর্বর্তী সরকারের সময় ছিলেন তখন আপনাদেরকে অনেকেই আসলে কিংস পার্টি বলতো, নিশ্চয়ই আপনিও একাধিকবার কিংস পার্টি কথাটা শুনেছেন। এখন আপনারা জাতীয় নির্বাচন হবার পর বিএনপি সরকার আছে, তো আপনাদের অনেককেই আমরা শুনেছি বিট করার সুবাদে যে আপনারা বিরোধী দল হতে চেয়েছিলেন। এখন তো আসলে বিরোধী দল হতে পেরেছেন। বিরোধী দল হতে কেন চেয়েছিলেন এবং বিরোধী দল হতে পারার পরে লক্ষ্যটা কী? দেখেন, যে হচ্ছে আমরা আসলে মানুষের হয়ে কথা বলতে চেয়েছি। আমরা আমাদের সামর্থ্যটাকে আমরা দেখেছি আমরা কতটুকু পারবো। আমরা চেয়েছি হচ্ছে দেশের জনগণের ভাষা হতে, কণ্ঠস্বর হতে। মানুষ যেই কথাগুলো বলতে চায়, একজন রিক্সাওয়ালা, খেটে খাওয়া মজুর, একজন ভ্যান চালক, একজন সরকারি চাকরিজীবী কিংবা আধা সরকারি চাকরিজীবী, কিংবা একজন মধ্যবিত্ত পরিবার, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ যেই কথাগুলো বলতে চাই, যেটা তারা বলতে পারে না, দ্বিধাগ্রস্ত হয়, সেই কথাগুলো আমরা জোরে বলার জন্যে, উচ্চ গলায় বলার জন্য, তাদের হয়ে কথা বলার জন্য আমরা বিরোধী দল হতে চেয়েছি। সরকারি দলের হওয়ার মতো সেই ধরনের সাংগঠনিক সক্ষমতা আমাদের হয়নি।
সেই ধরনের সংগঠন আমরা তৈরি করতে পারিনি, যার কারণে সেই জায়গা থেকে আমরা পিছিয়েছিলাম। আমরা সরকারকে চাপে রাখতে চাই যাতে করে সরকারের দেয়া জনগণের কল্যাণে যে প্রতিশ্রুতিগুলো আছে সেগুলো যেন সরকার বাস্তবায়ন করতে বাধ্য হয়। যে কথাটি বললেন যে আপনারা সাংগঠনিকভাবে এখনো শক্তিশালী হতে পারেননি, কিন্তু আপনাদেরকে নিয়ে কিন্তু নানান সময় সাধারণ মানুষ বলেন বা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বলেন, তারা কিন্তু বিভিন্ন রকমের ট্রল করেন যে আপনাদের কোনো রকমের কোনো মানুষজন হয় না, কোনো একটা জুলাই পদযাত্রা করছেন বা ইয়ে করছেন গুটি কয়েক মানুষ হয়। এই বিষয় নিয়ে আসলে কি বলবেন? না দেখেন, আমাদের তো জুলাই পদযাত্রা হচ্ছে, প্রত্যেকটা জেলায় আমাদের যেই ধরনের, প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের যেই ধরনের জনসমর্থন দেখা গিয়েছে, আওয়ামী লীগ বিএনপির বাইরে, জামাতের বাইরে এই ধরনের জনসমর্থন আর কোনো রাজনৈতিক দল দেখাতে পারে নাই। এনসিপি ছোট রাজনৈতিক দল, নতুন রাজনৈতিক দল, সংসদে তাদের 8 জনের প্রতিনিধিত্ব রয়েছে, সংসদের বাইরে তাদের কণ্ঠস্বর রয়েছে, তাদের নেতাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে। সুতরাং হচ্ছে এনসিপি একটা উঠতি রাজনৈতিক দল হিসেবে এনসিপি প্রচুর সাড়া পাচ্ছে এবং সারা দেশে একটা জোয়ার তৈরি হচ্ছে। এটা আপনার মিডিয়াতে আপনারা প্রকাশ করতেছেন, আমরা আপনাদের মিডিয়াতে সারা দেশের মানুষ দেখতেছে, সারা দেশের মানুষ এতে সাধারণ মানুষ এঙ্গেজ হচ্ছে, এটা তো বড় পাওয়া। ধরেন আপনি বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপটের কথা বলেন, সকলে রাজনীতি করেছে, রাজনীতি শুরু করছে একটা শূন্যস্থানে থেকে, মানে হচ্ছে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, সেখানে তারা রাজনীতি করেছে ক্ষমতাকে ব্যবহার করে। আপনি আওয়ামী লীগ ধরেন, আওয়ামী লীগ 1947 সালে প্রতিষ্ঠিত হয়েছে, এই অঞ্চলে রাজনৈতিক শূন্যতা ছিল পূর্ব বাংলায়। সেই রাজনৈতিক শূন্যতাকে কাজে লাগিয়ে পূর্ব বাংলার মানুষের একমাত্র প্রতিনিধি আওয়ামী লীগ হয়ে গেছে এবং হচ্ছে তারা পরবর্তীতে ক্ষমতায় গিয়েছে 54-তে, এমনকি আইয়ুব সরকারের পুরো শাসন আমলে মুসলিম লীগের বিরুদ্ধে থাকার কারণে আওয়ামী লীগকে আইয়ুব সরকার অনেক সাপোর্ট দিয়েছিল। আওয়ামী লীগ ধীরে ধীরে বড় হয়েছে, গ্রো করেছে, পরবর্তীতে আইয়ুব সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এরপরে বিএনপির কথা ধরেন, বিএনপি বাংলাদেশের বড় রাজনৈতিক দল। তারা তারা যখন দল গঠন করে তখন তাদের সরকার প্রধান, তাদের দলের প্রধান, এবং হচ্ছে বলা হয়ে থাকে যে হচ্ছে গোয়েন্দা সংস্থাগুলো, ডিজিএফআই, এনএসআই যত সংস্থাগুলো আছে, গোয়েন্দা সংস্থা এবং আর্মিকে ব্যবহার করে মেজর জিয়াউর রহমান তার সংগঠন গড়ে তুলেছিলেন। 4 বছর ক্ষমতায় ছিলেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে এখানে যুক্ত করেছিলেন এবং ক্ষমতায় থেকেই বিএনপির বিকাশ ঘটেছে, বিএনপি রাজনৈতিক দলে পরিণত হয়েছে। এর বাইরে আপনি দল দেখেন হচ্ছে জাতীয় পার্টি, বাংলাদেশের আরেকটা ক্ষমতাসীন দল ছিল এবং দীর্ঘ সময় ধরে বাংলাদেশের 3য় বৃহত্তম রাজনৈতিক দল ছিল। জাতীয় পার্টিও এরশাদ গঠন করছে, 9 বছর ক্ষমতায় থেকে হৃষ্টপুষ্ট করেছে জাতীয় পার্টিকে সরকারি সকল সুযোগ সুবিধা দিয়ে। কিন্তু তার বিপরীতে জাতীয় নাগরিক পার্টি না আছে রাজনৈতিক শূন্যতা। যেমন 1979 সালে যখন হচ্ছে বিএনপি গঠিত হয় তখন রাজনৈতিক শূন্যতা ছিল, তেমন কোনো রাজনৈতিক দল ছিল না। আওয়ামী লীগকে তো সকল রাজনৈতিক দলকে 1975 সালে নিষিদ্ধ করে বাকশাল গঠন করেছিল, বাকশাল গঠন করেছিল। এরপরে 1979 সালে এসে কিছু মানে হচ্ছে এটাকে কি বলে, একটা সীমাবদ্ধতা থেকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল 1977-78 সালে মেজর জিয়াউর রহমান। এরপরে 1979 সালে যখন বিএনপি গঠন করে তখন একটা দল হিসেবে বিএনপি সবচাইতে বড় দল, তাকে চ্যালেঞ্জ করার মতো দল তখন ছিল না, আওয়ামী লীগের কোনো নেতৃত্ব ছিল না। এবং একইভাবে হচ্ছে জাতীয় পার্টি গঠন করা হয়, জাতীয় পার্টি তার আগে সকল রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে রেখে তারপর জাতীয় পার্টি গঠন করার সময়ে তার হচ্ছে অন্য রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দেয়, তখন ওরা ক্ষমতায়, রাষ্ট্রশক্তি সবই তাদের হাতে। এর বাইরে যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন হয়েছে তখন দেশে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল আছে, তাদের নেতাকর্মীরা আছে, সেখানে বিএনপির মতো বড় রাজনৈতিক দল 3-3বার রাষ্ট্র পরিচালনা করার যাদের রেকর্ড আছে, তা সেই দলটা আছে যারা 17 বছর লড়াই সংগ্রাম আন্দোলন করেছে। এর বাইরে বাংলাদেশ জামাতে ইসলামী আছে, তারা প্রায় 100 বছরের পূর্ণ রাজনৈতিক দল, 100 বছর বলবো না, প্রায় 80 বছর বেশি হলো, 80-85 বছর হলো। এরপরে হচ্ছে জাতীয় পার্টিও ছিল। তো সব মিলিয়ে হচ্ছে বাংলাদেশে যে রাজনৈতিক পরিক্রমা এনসিপি গড়ে উঠেছে তখন কোনো শূন্যস্থানও ছিল না এবং সরকারের কাছ থেকে মানে সরকার প্রধানের দলও ছিল না। তো এই জায়গা থেকে এনসিপি তাদের লড়াই করে মানুষের কাছে গিয়ে, গণমানুষের কাছে গিয়ে মানুষের সাপোর্ট নিয়ে ধীরে ধীরে বড় হচ্ছে। এনসিপি বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের বাস্তবিক রূপ, এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশের
প্রতিনিধিত্ব করবে, এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। আপনি কনফিডেন্টলি বললেন এনসিপি ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এই যে এনসিপি গঠন হবার পর প্রায় 1.5 বছরের মতো পথ অতিক্রম করলেন, 1.5 বছর আগে আর 1.5 বছর পর কী দেখছেন? এবং আপনাদের আহ্বায়ক উনি কিন্তু বলেছেন যে 10 বছরের মাঝে এনসিপি ক্ষমতায় আসবে। 2031 সালে যে চতুর্দশ নির্বাচন রয়েছে সেই চতুর্দশ নির্বাচনে আপনারা বিরোধী দলের ভূমিকা পালন করবেন এবং সেই লক্ষ্যে এগোচ্ছেন। কতটুকু নিজেদেরকে সফল মনে করছেন, কতটুকু কী ভাবছেন? দেখেন, আমরা এক্ষুনি সফলতা ব্যর্থতার মাপকাঠি করতে চাচ্ছি না, মাপতে চাচ্ছি না। আমরা আমাদের কাজ করে যেতে চাচ্ছি। এই জায়গা থেকে আপনি দেখবেন যে হচ্ছে এনসিপি পলিটিক্যাল পার্টি হিসেবে গ্রো করতে দিতে হবে। আপনি একটা বাচ্চা জন্ম নেওয়ার পর সাথে সাথে যদি দাঁত উঠছে কিনা দেখতে চান, কিংবা হচ্ছে কাউকে ঘুষি মারতে পারতেছে কিনা দেখতে চান, কিংবা দৌড়াতে পারতেছে কিনা যদি দেখতে চান একটা বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে, তাহলে তো হবে না। যে আপনি কি এখন দৌড়াতে পারতেছেন, 1.5 বছর হলো দৌড়াতে পারতেছেন না কেন? আমরা এখন হাঁটতে পারতেছি 1.5 বছরে, যেখানে অন্য রাজনৈতিক দলগুলা সরকারি সাপোর্ট ছাড়া হাঁটতে শিখতেই তাদের 30-40 বছর লেগেছে। সুতরাং আমরা নিজ পায়ে হাঁটতেছি, ইনশাল্লাহ আমরা নিজ পায়ে দৌড়াবো 10 বছরের ভিতরে ইনশাল্লাহ। তা আপনাকে সেই সময়টা এনসিপিকে দিতে হবে। এনসিপি তার যে রাজনৈতিক কাঠামো তারা এটা তৈরি করতেছে, নতুন ধারার রাজনীতি করতে চাচ্ছে। এবং আপনি এনসিপির সাংগঠনিক কাঠামো বলেন, রাজনৈতিক কাঠামো বলেন, এবং তাদের গণতান্ত্রিক সিস্টেম বলেন, সবগুলো হচ্ছে পূর্ণ বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল থেকে আলাদা, সিস্টেমও আলাদা। তো সেই জায়গায় তো এই বাংলাদেশে এই সিস্টেমটাকে প্রতিষ্ঠিত করতে আপনি কিছুটা সময় দিতে হবে। আর আপনি সংসদে দেখেন, সংসদে আমরা মাত্র 8 জন, কিন্তু সারা দেশের মানুষ মুখিয়ে থাকে এই 8 জনের কথা শোনার জন্যে। এর বাইরেও কিন্তু হচ্ছে বিরোধী দলের আরও কিন্তু হচ্ছে প্রায় 80-85 জনের উপরে সদস্য আছে, সংরক্ষিত সহ বললাম। তাদের কথা যতটা না শোনার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকে, তার চাইতে বেশি নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ কিংবা আমরা যে কী কথা বলি সেটা শোনার জন্য বাংলাদেশের মানুষ মুখিয়ে থাকে। দোকানপাটে মানুষ আমাদের কথা শুনে হাতে তালি দেয়, তারা মনে করে তাদের কথাগুলো আমরা বলতেছি, এটাই আমাদের পাওয়া। আপনি যদি এখন আমাদেরকে যদি বিএনপির মুখোমুখি দাঁড় করে দিয়ে ফাইট দে, আওয়ামী লীগের মুখোমুখি দাঁড় করে বলেন ফাইট দাও, জামাতের মুখোমুখি দাঁড় করে বলেন ফাইট দাও, আসলে আমাদের এখনও ফাইট দেওয়ার মতো সেই অ্যাবিলিটি আমাদের হয়নি তাদের সাথে ফাইট দেওয়ার। কিন্তু তাদের পাশাপাশি চলার অ্যাবিলিটি আমাদের হয়েছে, তাদের পাশাপাশি তাদেরকে চ্যালেঞ্জ করার অ্যাবিলিটি আমাদের হয়েছে, এবং আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি যে আমরা ভবিষ্যৎ বাংলাদেশে তাদেরকে চ্যালেঞ্জ করছি, আমরা ভবিষ্যৎ বাংলাদেশে আপনাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছি আমরা। এতটা কনফিডেন্টলি কীভাবে বলেন? সংসদে আপনাদের যে ভয়েস, সেই ভয়েসগুলো অনেকেই শুনেছেন এবং আপনারা দেশের মানুষের কথা বলছেন এবং আপনারা আসলে সেটাই প্রত্যাশা করেছিলেন এবং সংসদে যাওয়ার জন্য মুখিয়েছিলেন। হ্যাঁ, আমরা সংসদে যাওয়ার জন্য মুখিয়েছিলাম এবং আমরা সংসদে গিয়েছি, এবং দেশের মানুষ আমাদেরকে সংসদে বিরোধী দল হিসেবে অ্যাকসেপ্টও করেছে। এবং আমরা কনফিডেন্ট এই কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, মানুষ যেভাবে দেখতে চাইছিল 24 পরবর্তী বাংলাদেশ, সেই 24 পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষাকে বিএনপি চ্যালেঞ্জ করছে। প্রথমেই চ্যালেঞ্জ করেছে তারা হচ্ছে গণভোটের যেই রায়, সেটাকে তারা অস্বীকার করেছে, অথচ বলতেছে গণভোটের এই আদেশটা অবৈধ। কিন্তু হচ্ছে সেই গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছে, অবৈধ আদেশের পক্ষে তারা ভোট চেয়েছে। কিন্তু এখন আবার হচ্ছে যখন 69% মানুষ যেখানে ভোট দিয়েছে, প্রায় 70% মানুষ সেটার বিরুদ্ধে দাঁড়িয়েছে, তার মানে 70% মানুষের বিরুদ্ধে বিএনপি দাঁড়িয়েছে। তারা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে দিয়েছে। তারা আপনার হচ্ছে দুদকে কমিশন গঠনের যেই নীতিমালা ছিল সেটা পরিবর্তন করতেছে। তারা হচ্ছে আপনার মানবাধিকার কমিশনের নীতিমালা পরিবর্তন করতেছে। তারা তাদের মতো করে আবার সেই আওয়ামী আমলে 2009 সালের আইনে ফিরে যাচ্ছে, শেখ হাসিনার আইনে। এগুলা দেশের জন্য, দেশের মানুষকে ক্ষুব্ধ করে তুলতেছে। 2-3 ধাপে তারা হচ্ছে তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তো এগুলা দেশের মানুষের জীবনযাত্রার উপর প্রভাব ফেলছে। তো এর বিপরীতে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেশের মানুষকে ওই সংস্কারগুলো যেগুলো বাস্তবায়নের কথা আমরা বলেছি, সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বলেছি, মানবাধিকার কমিশনের কথা বলেছি, শক্তিশালী করার কথা বলেছি, দুদক শক্তিশালী করার কথা বলেছি, আমরা একটি সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছি, তো আমরা গণপরিষদের কথা বলেছিলাম। তা আমরা আসলে হচ্ছে মানুষের ভয়েসে আমরা কথা বলছি, এই 24-এর ভয়েসে আমরা কথা বলছি। আমরা কনফিডেন্ট, এর পাশাপাশি কনফিডেন্ট হচ্ছে আপনার যুগে যুগে
যুগে যুগে যখন হচ্ছে জেনারেশনের গ্যাপ তৈরি হয়, জেনারেশন বাই জেনারেশন আপনি দেখবেন যে হচ্ছে সারা বিশ্বে হচ্ছে লিডারশিপের চেঞ্জ হয় এবং হচ্ছে পার্টির চিন্তার চেঞ্জ হয়। আপনি 1970 ষাটের দশক থেকে 70-এর দশকে আওয়ামী চিন্তার রাজনীতির উত্থান ঘটেছিল, আর সেটার পতন ঘটেছিল ঠিক তার 50 বছর পরে। আপনার এই 2014 থেকে তাদের পতন শুরু, আরও আগে বলতে গেলে 13-12 থেকে তাদের পতন শুরু হয়ে গেছে। আপনি তাদের পতনটা 24-এ দেখলে হবে না। ঠিক একইভাবে হচ্ছে বিএনপি তখন হচ্ছে আওয়ামী লীগের বিপরীতে এসে বিএনপি 1979 সালে গঠন করেছে, দেশের মানুষের ভয়েস হয়েছে। 90-এর ছাত্র সংসদগুলো দেখেন যে হচ্ছে বিএনপির ছাত্রদল খুব ভালো অবস্থানে ছিল, ছাত্র সংসদগুলোতে জিতেছিল। তখন তারা একটা লিডারশিপ তৈরি করেছিল 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। সেই লিডারশিপ কিন্তু হচ্ছে এখন বিএনপির যেই সরকার, সেই সরকারের নেতৃত্ব দিচ্ছে একেবারে। বিএনপির এখন যেই কয়েকজন নেতাই আছেন এরা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মানে মানুষের কাছে পরিচিত হওয়া নেতা। তাহলে আপনার 69-এর গণঅভ্যুত্থান থেকে তোফায়েল আহমেদরা লিডার হয়েছিলেন। তোফায়েল আহমেদ বলেন, আসম আব্দুর রব বলেন, কিংবা হচ্ছে জাহাঙ্গীর কবির নানক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ওনারা কিন্তু হচ্ছে 1969 সালের গণঅভ্যুত্থানের নেতা। 90-এর গণঅভ্যুত্থানের নেতা আমানুল্লাহ আমান, শহীদুদ্দিন চৌধুরী আনি, এরপর হচ্ছে আমাদের লক্ষ্মীপুরে আরেকজন আছেন হচ্ছে আমার পাশের আসনি রামগতির আশরাফুদ্দিন নিজাম, এরপর হচ্ছে ভোলার একজন আছেন হচ্ছে কি যেন নাম মাথায় আসতেছে না। ওনারা হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের প্রোডাক্ট। ওনারা এখন মন্ত্রী পরিষদের নেতৃত্ব। এমনকি হচ্ছে সালাউদ্দিন আহমেদ, উনিও 90-এর গণঅভ্যুত্থান পরবর্তী নেতা বলতেন। তো 2000 এর পরে একটা জেনারেশন গ্যাপ হয়ে 24-এর গণঅভ্যুত্থান। এই 24-এর গণঅভ্যুত্থানে ওই যে 2018 সালের আন্দোলনের নেতৃত্ব, 24-এর আন্দোলনের নেতৃত্ব, এরাই কিন্তু চাকরির বাংলাদেশ পরিচালনা করবে এবং এটা বাধ্য। আপনি সারা বিশ্বের কিংবা এশিয়া মহাদেশের যে লিডারশিপ আপনি দেখবেন, এই যে 20-30 বছর অন্তর অন্তর হচ্ছে রাজনৈতিক লিডারশিপের এবং দেশের লিডারশিপের পরিবর্তন ঘটে এবং এটা ঘটতে বাধ্য এবং এটা ঘটবেই। আপনি আমি যতই ষড়যন্ত্র করি এটাকে ঠিকিয়ে রাখা যাবে না, কারণ আমাদের মাইন্ডসেটের সাথে আপনি যদি হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া 90-এর জেনারেশনের মাইন্ডসেট যদি আপনি তুলনা করতে চান, এই জেনারেশনের লিড ওই জেনারেশন দিতে পারবে না। 30-40 বছর যে গ্যাপটা হয়ে গেছে, এই গ্যাপটা তারা কখনো পূর্ণ করতে পারবে না, আপনার পূরণ কথা করতে সূত্র পারবে ধরে না। একটা কথা জিজ্ঞেস করি, তার মানে আপনি কি বলতে চান এনসিপি আসলে নেতৃত্ব দিবে বা সরকার গঠন করবে আপনার দৃষ্টিতে কত সালে? এটা 10 থেকে 15 বছরের ভিতর হবে, তবে আমি আশা করি 10 বছরের ভিতরেই হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন 2036-এ এনসিপি সরকার গঠন করবে? ইনশাল্লাহ। যদি কারচুপির নির্বাচন না হয়, 36-এর নির্বাচন এনসিপি সরকার গঠন করবে, আর কারচুপির নির্বাচন হলে তাহলে এনসিপির নেতৃত্বে বাংলাদেশের গণঅভ্যুত্থান হবে আবার। তার মানে আপনার দৃষ্টিতে 10 বছরের মাঝে, অর্থাৎ 2024 থেকে 2036 সাল পর্যন্ত যদি ধরি, 12 বছরের মাঝে এনসিপি সরকার গঠন করবে, কিন্তু যদি কারচুপি নির্বাচন হয় তাহলে 2036 সালে আরেকটি গণঅভ্যুত্থান হবে। 2036 সাল পরবর্তী সময়ে একটা গণঅভ্যুত্থান হবে, সেই গণঅভ্যুত্থান পরবর্তী এনসিপি ক্ষমতায় আসবে। একটি বিষয় নিশ্চয়ই আপনার অগোচরে যায়নি, রয়টার্সে শেখ হাসিনার একটি মন্তব্য, তিনি কিন্তু বলেছিলেন যে ডিসেম্বরে তিনি বাংলাদেশে আসছেন এবং সেই ধরনের একটি মন্তব্য করেছিলেন এবং অনেক নেতাকর্মী নিয়ে এসেছিলেন। সেটি প্রেক্ষিতে কি বলবেন? নিশ্চয়ই আপনিও দেখেছেন। শেখ হাসিনা ডিসেম্বরে কেন, শেখ হাসিনা যদি এখনও আসে আমরা ওয়েলকাম জানাতে প্রস্তুত। আমরা খুব সুন্দরভাবে স্বাগতম জানাই, ওনাকে কারাগারে পাঠিয়ে দিব এবং সেখানে ওনার বাংলাদেশের মানুষকে হত্যার যেই রায়, হত্যা করার জন্য যে রায় হয়েছে মৃত্যুদণ্ড, সেই মৃত্যুদণ্ড সেই কারাগারে বাস্তবায়ন হবে এবং এই দেশের মানুষ এটা উদযাপন করবে। আপনার যদি নির্বাচনী প্রচারণার দিক থেকে আসি, আপনি নির্বাচনে যখন ফলাফল আসলে বের হয়নি, যখন নির্বাচনে ভোট গ্রহণ হয়েছে বা তারও আগে থেকে আপনি খুবই কনফিডেন্ট ছিলেন যে আপনি জিতছেন, হাতিয়ার মতো একটি এলাকা থেকে খুবই কনফিডেন্ট ছিলেন। এতটা কনফিডেন্টের কারণ কি? এবং আপনি বিপুল পরিমাণে ভোট, প্রায় 28,000-এর উপর ভোটে জিতেছেন এবং আপনি আমাকে বলছিলেন কিছুক্ষণ আগে যে আপনার যে এলাকা, সেই এলাকায় আসলে বিএনপি এবং আওয়ামী লীগ একসাথে জোট বেঁধে নির্বাচন করেছে, তারপর আপনাকে হারাতে পারেনি। দেখেন যে হচ্ছে আমি 1-to-1 মানুষের সাথে সম্পর্ক রাখি এবং আমি প্রত্যেকটা রিক্সা শ্রমিক আমাকে ওন করে, প্রত্যেকটা সিএনজি শ্রমিক আমাকে ওন করে, প্রত্যেকটা ডে লেবার আমাকে ওন করে। সুতরাং এবং মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পুরো জেনারেশন আমাকে হাতে হাতে ওন করে। আমি তাদের জন্য কাজ করেছি, এখনও কাজ করছি, তাদের হয়ে কথা বলতেছি। আমি নদী ভাঙ্গনের শিকার 50,000 মানুষের আমি নদী ভাঙ্গনের শিকার কয়েক লক্ষ মানুষের ভয়েস হয়েছিলাম। আমি যাতায়াত ব্যবস্থায় হয়রানির শিকার পুরো হাতিয়া দ্বীপের মানুষের ভয়েস হয়েছিলাম।
আমি হাতিয়ার মানুষের ভূমিদস্যু জলদস্যুদের বিরুদ্ধে আমি তখনও ফাইট দিয়েছি, এখনও ফাইট দিয়ে যাচ্ছি। সুতরাং আমি আসলে মানুষ যাই চেয়েছে আমি তাই করেছি মানুষের অধিকারের জন্য। আমি নিজের জীবন বাজি রেখেছি মানুষের অধিকারের জন্য, মানুষ আমাকে সেটা দিয়েছে। নিজের জীবন বাজি রেখেছেন বলেছেন, আমরা কিন্তু একাধিকবার দেখেছি আপনার উপরে হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং একটি ছবি এখনো স্পষ্ট যে নির্বাচনের পরবর্তীতেও আপনি রাস্তার মাঝে বসছিলেন এবং আপনার পেছনে পিঠে বোধহয় সেই স্টেপের দাগও ছিল। এতবার আপনার উপর হামলা হওয়ার কারণটা কি? দেখেন, আমার যে অঞ্চলে, আমার এই অঞ্চলের মানুষজনকে আসলে জিম্মি করে রাখা হয়, এখনও জিম্মি করার চেষ্টা আছে। তো এখানে ভূমিদস্যু আর জলদস্যুদের উৎপাত বেশি, এবং এদের শেল্টার রাজনৈতিক নেতারা দেয়। তাদের এখান থেকেই তাদের কাছে বিভিন্ন আর্থিক উপঢৌকন যায়। তো এদের বিরুদ্ধে আমি জিরো টলারেন্স নীতিতে আমি আমার ভয়েস রেজ করে যাই। আমার হয়তো এমপি হওয়ার পরে আগে উভয় সময় আমার হয়তো বা হচ্ছে ওদেরকে নির্মূল করার সক্ষমতা হয়তো কম, সরকার সম্পূর্ণ সহযোগিতা না করলে এটা সম্ভব না। উল্টো যদি সরকার দলের কেউ যদি হচ্ছে সরকারের কোনো প্রভাবশালী নেতা যদি ওদেরকে প্যাট্রোনাইজ করে তাহলে তো আরও সম্ভাবনা কিন্তু আমি সাহসের সাথে আমি তাদের এই অন্যায় অপরাধের বিরুদ্ধে তাদের সাহসের সাথে আমি প্রতিবাদ করে যাই, এবং আমি এটার বিরুদ্ধে সাহসের সাথে কথা বলে যাই। এটাই মানুষজনকে আমার পিছনে এনে দাঁড় করেছে, এবং এর কারণে আমাকে উপর অনেকবার হামলা হয়েছে, অনেকবার তাদের সর্বশক্তি দিয়ে মিডিয়া ট্রায়ালের চেষ্টা করা হয়েছে, মিডিয়া ট্রায়াল করা হচ্ছে। সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে আমি ওই দ্বীপের মানুষের কণ্ঠস্বর। ওরা যে এই কথাগুলা আপনাদের জাতীয় মিডিয়া সভ্য জগতে এসে বলতে পারে না, আমি আপনাদের ভাষায় বলবো, মানে আপনাদের মতো সিভিল সোসাইটির কাছে এসে বলতে পারে না, সেই কথাগুলো আমি আপনাদের সামনে এসে বলি, মিডিয়ার সামনে এসে বলি যে আমার ওখানে ডাকাতের উপদ্রব আছে, এদেরকে নির্মূল করতে হবে, সন্ত্রাস আছে নির্মূল করতে হবে। এই বিষয়গুলাই মানুষকে ওন করে আমাকে, কারণ তারা চাই তাদের পক্ষ থেকে তাদের একজন তাদের হয়ে কথা বলুক। আর এটাকে ওই সন্ত্রাসীরা ভয় পায়, প্রচন্ড ভয় পায়। আপনি অনবরত করে গেছেন। আরেকটি বিষয় খোলাসা করে বলার অনুরোধ থাকবে। আপনার একদিকে যেমন হচ্ছিল অনেক বেশি প্রশংসা আছে, যেমন বন্দর বন্ধু বলে আপনাকে, আবার আরেক দিক থেকে কিন্তু আপনার ব্যাপারে অনেক ধরনের প্রচারণা চালানো হয়, যে নানা ধরনের দুর্নীতি থেকে শুরু করে নানান কিছুতে আপনার নাম জড়িয়ে ফেলা হয়। আপনি নিশ্চয়ই অবগত, এবং এগুলো নিয়ে আপনাকে অনেক এক্সপ্লেনেশনও দিতে হয়। সেই বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? দেখেন, যে হচ্ছে বেশি এক্সপ্লেনেশন আমি এটা নিয়ে দিতে চাচ্ছি না। অনেক কথাই বলে আমাকে নিয়ে, আমার লাইফস্টাইল নিয়ে। তো আমি তো বলি, ঘুরে আসুন, দেখে আসুন, শুনে আসুন, তাহলেই বুঝবেন কতটা আপনারা আমার উপর অবিচার করতেছেন। তো সেটা আপনাদেরই দায়িত্ব খুঁজে বের করা, মিডিয়া কর্মীদের দায়িত্ব খুঁজে বের করা যে হান্নান মাসুদ আসলে কেমন। দেখে আসা, ঘুরে আসা, শুনে আসা, এই তিনটা জিনিস করে আসুন, তাহলে আপনারাই বুঝবেন কতটা অবিচার আপনারা শুধুমাত্র ভিউ পাওয়ার জন্য মিডিয়া কিংবা তো সোশ্যাল মিডিয়ায় আপনারা অনবরত করে গিয়েছেন। একটু যদি বলেন যে আপনার যে এলাকা, আপনার এলাকা থেকে নির্বাচনে জয়ী হওয়াটা, এবং আপনার বাবাকে একটি কৌশলগত দিক থেকে হয়তো আপনি প্রতিদ্বন্দ্বীও করেছিলেন, তো কেন করেছিলেন, এবং হচ্ছে সেই এলাকা থেকে নির্বাচনে জয়ী হওয়াটা কতটা কঠিন ছিল বলে মনে করেন? দেখেন, কঠিন কতটা ছিল তো আমি বলতে পারবো না, আপনারা জাস্ট হচ্ছে আপনারা যাচাই করে সিদ্ধান্ত আপনারাই দেবেন। ভোটের দিন একটা কেন্দ্রে, গামসাখালী প্রাইমারি স্কুল, ওই কেন্দ্রে পরিদর্শনে গিয়ে কেন্দ্র পরিদর্শন থেকে বের হয়ে 100 ফুটের মাথায় আমার গাড়িতে হামলা করে, আমার সাথে থাকা সাংবাদিক আহত হয়। আমার গাড়িতে 6টা কোপের দাগ আছে, আমি যদি বের হতাম আমি সেখানে মারা যেতাম। ভোটের দিন আমার নিজ ইউনিয়নে আমার ওয়াইফের গায়ে হাত তুলে রড দিয়ে 2টা বাড়ি দেওয়া হয়, এবং ভোটের দিনই আমার বাড়িতে আক্রমণ করার চেষ্টা করা হয়। মিডিয়াতে দেখেছেন, অস্ত্রসহ অনেক ছবি দেখেছেন। আর আমি আমার সাথে শুধুমাত্র বিএনপির ধানাশীষের প্রার্থী বাদে বাকি আরও যে 3-4 জন প্রার্থী ছিলেন, আমি এবং ওনারা কেউই 28টা কেন্দ্রে এজেন্টই ঢুকাইতে পারিনি। আমিও পারি না, ওরাও পারে নাই। 82টা কেন্দ্রে ঢুকাইছি, 28টা না 22টা কেন্দ্রে। আর 82টা কেন্দ্রে আমরা এজেন্ট 104টার মধ্যে 82টা কেন্দ্রে আমি এজেন্ট ঢুকাইতে পারছি 11টা-12টা নাগাদ প্রশাসনের সহযোগিতায়। তাহলে পরিবেশটা আপনারা চিন্তা করুন। তোর মধ্যে আমি ঢাকায় চিকিৎসার জন্যে আমার ঢাকা মেডিকেল, ইবনে সিনা, সোহরাওয়ার্দী মেডিকেল মিলিয়ে, আপনারাও মিডিয়ায় অনেক কভারেজ করেছেন, ইবনে সিনাতে গিয়েছেন, ঢাকা মেডিকেলে গিয়েছেন, হাতিয়ায় যারা আহত হয়েছে মানে তাদেরকে কোপানো হয়েছে, এইরকম আমি প্রায় মনে হচ্ছে
15 থেকে 20 জন আমি ঢাকায় এনে চিকিৎসা করেছি। এখনও একজন পঙ্গু হসপিটালে গিয়েছে, হাতের রক কেটে দেওয়া হয়েছে, তার রকটা চোরা লাগে নাই। এবং বাড়িঘরের কী ধরনের বিভৎসতা, আমার যত এজেন্ট ছিল প্রত্যেকের বাড়িঘরে হামলা হয়েছে এবং একটা না একটা কূপ পড়ছে ওই বাড়িঘরে। তো এই পরিবেশে আমি ভোট করেছি। এটা পুরোটাই মানে প্রশাসনের ব্যাপক সহযোগিতা ছিল ভোটটা সুন্দর হওয়ার জন্য। আর প্রশাসন বলতে আমি বলবো যে সশস্ত্র বাহিনীর, এর বাইরে বাকিরা তো ভয় পায়, অস্ত্র দেখলেই দৌড় মারে। পুলিশ বলেন কিংবা অন্য কেউ বলেন, ওরা সাহসী ভূমিকা রাখতে পারে না, পুলিশের কথা বলে। আর এর বাইরে যদি কিছু বলতে চাই, এরপরও তো ভোটের পরও নিয়মিত হামলা শিকার হয়ে যাচ্ছি, এটা দেখতেছেন। আপনাদের হাতে একটি জায়গা আছে নিঝুম দ্বীপ, এবং যদি বলে থাকি সেটাও একটি পর্যটন স্থানই বলা যায়, কিন্তু সেই অনুযায়ী আসলে মানুষ যেতে পারে না, কারণ সেখানে আসলে কোনো রকম কোনো উন্নতি বা কোনো রকমের কোনো কিছু নাই। নিঝুম দ্বীপকে কি কক্সবাজার থেকে পিছিয়ে রাখবেন? লংগেস্ট সি বিচ ঠিক আছে, কিন্তু নিঝুম দ্বীপও তো আসলে আপনি অনেক সুন্দর করে সাজাতে পারেন বা একটি দর্শনীয় স্থান বানাতে পারেন। কোনো পরিকল্পনা আছে কি? দেখেন, যাতায়াত ব্যবস্থা এত খারাপ করে রাখা হয়েছে, কেউ একবার গেলে আরেকবার নিঝুম দ্বীপে যাবে না। আমি আমার যাতায়াত ব্যবস্থা নিয়ে কাজ করতেছি, ফেরি সংযোগ করা হয়েছে, আপনারা জানেন। মেইন রোডের সংস্কারের কাজ চলতেছে, মেইন রোডটা আমাদের প্রায় 10-15 বছর হচ্ছে না। সেকেন্ড মেইন রোড হিসেবে আমরা যেটাকে ধরি, সেটারও সংস্কারের কাজ চলতেছে। নিঝুম দ্বীপে আমাদের একটা করা হচ্ছে, পর্যটকরা থাকার জন্য সরকারি গেস্ট হাউস করা হচ্ছে। এরপর হচ্ছে নিঝুম দ্বীপ, হাতিয়া টু নিঝুম দ্বীপের যেই নদীপথটা আছে, এখানে আমাদের একটা ঝুলন্ত সেতু করার পরিকল্পনা হাতে নিয়েছি। আর একেবারে নিঝুম দ্বীপ পর্যন্ত, নিঝুম দ্বীপ ঘাট নদী পারাপারের জন্য 2 ঘাটে 2টা পল্টন বসানোর কাজ চলতেছে বলতে হচ্ছে, এগুলো কিছুদিনের মধ্যে টেন্ডার যাবে, এলজিডি থেকে করা হচ্ছে। তো আমি আসলে সাজানোর জন্য কাজ করে যাচ্ছি। আমাদের শুধু যে নিঝুম দ্বীপ আমাদের পর্যটন কেন্দ্র তা না, নিঝুম দ্বীপ, নিমতলি, রহমত বাজার, কমলার দিঘি, সরাতাউর, আপনার এরপর হচ্ছে জাহিজারচর, এগুলো সবগুলোই হচ্ছে আমাদের পর্যটন কেন্দ্র। এবং এই পর্যটন কেন্দ্রগুলো ঢাকা থেকে অনেক নিকটে। আপনি কক্সবাজার গেলে হচ্ছে প্রায় 600-700 কিলোমিটার যেতে হবে, আর হচ্ছে হাতিয়ায় গেলে হচ্ছে এটা মাত্র 300 কিলোমিটারের ভিতরে। তো এগুলাকে আসলে হচ্ছে বাংলাদেশ থেকে এটাকে কি বলা হয়, বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। হাতিয়া নামে একটা দ্বীপ আছে, আপনিও হয়তো বা 5 তারিখের পরে আমার সাথে পরিচিত হওয়ার আগে হয়তো আপনিও জানতেন না। বাংলাদেশের মানুষ হয়তো হাতিয়া নামে একটা দ্বীপ আছে, এরকম একটা উপজেলা আছে, এটা হয়তো মানে গত 1-1.5 বছরেই 2 বছরেই মানুষ চিনেছে। তো হাতিয়াটাকে একেবারে সারা বাংলাদেশ থেকে মিডিয়ার কি বলে এটাকে, মিডিয়া ব্ল্যাক আউট করে রাখা হয়েছিল। কারণ ওই জায়গায় নেতৃত্ব দিত ওখানে চোরাকার বাড়ি, ওখানে হচ্ছে আপনার ওই বেসমেন্ট ব্যবহার করে তেল চোরাকার বাড়ি, মাদক চোরাকার বাড়ি, সন্ত্রাসী, ভূমি দখল, এরপর হচ্ছে চর দখল, মাছের হাট দখল, এগুলোই ছিল হচ্ছে নিত্য নৈমিত্তিকার ঘটনা। এখনও আছে, মানে কমছে আগের চাইতে, কিন্তু এখনও আছে। এবং এটা বন্ধ করতে পারলে হাতিয়াই হবে। এই সন্ত্রাসী কার্যক্রম হচ্ছে এইসব চোরাচালান বন্ধ করতে পারলে, গত বছর অনেক চোরাচালানের ধরা হয়েছে, এবছরও ধরা হচ্ছে, তাহলে হচ্ছে হাতিয়াই সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষ এবং বহির্বিশ্বের মানুষের জন্য ডেস্টিনেশন হবে। হাতিয়া উপজেলাটাই একটা ডেস্টিনেশন পর্যটনের। হাতিয়া উপজেলাটা ভালো হোটেল তো নাই। হ্যাঁ, ভালো হোটেল না, ভালো হোটেল করা হচ্ছে আর কি। আমি যাতায়াত ব্যবস্থাটাকে আপনি বলতে যাচ্ছেন যে আপনি মানে হাতিয়াতে 5 স্টার হোটেল করার কোনো উদ্যোগ নিচ্ছেন? দেখেন, আমি 15 বছরের একটা প্ল্যান নিয়েছি। আমি আমার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছি আমি 15 বছর মেয়াদী প্ল্যানের। তো 15 বছর যদি আমি ঠিকমতো কাজ করতে পারি, স্পেশালি হাতিয়া নদী ভাঙ্গন রোধ করতে পারলে এবং হচ্ছে যাতায়াত ব্যবস্থার উন্নয়ন করতে পারলে 5 স্টার 7 স্টার হোটেল হাতিয়াতে হবে। আচ্ছা, এখন আমি আপনাকে যে প্রশ্নগুলো করব, আমি খুব সংক্ষেপে আপনাকে 4-5টা প্রশ্ন করব, সেগুলো আপনার খুবই 2-1 শব্দে উত্তর দিতে হবে। চিন্তা করার খুব সুযোগ পাবেন না, মাথায় যেটি আসবে সেটাই বলতে হবে। আপনার জীবনের সবচেয়ে বড় ভুল? ইলেকশন করা। আপনার এমন একজন পার্সন যাকে আসলে আপনি মোটেও পছন্দ করেন না এবং রাজনীতিতে আপনার শত্রুই বলা যায়? আমি শেখ হাসিনা বলবো। শেখ হাসিনা পর আসলে আপনারা রাজনীতিতে এসেছেন, উনি চলে যাওয়ার পর। আমি বলবো বর্তমানে যারা রয়েছে, সে যে দলেই হোক না কেন, তেমন কেউ নাই। রাজনীতিবিদদের অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, কাউকে আমি ঘৃণা করি না। এমন একজন মানুষ যে আপনাকে সবচেয়ে বেশি বিপদে ফেলেছে?
মাহফুজ আলম। একটু যদি বিস্তারিত বলেন কিভাবে। বিস্তারিত বলবো না, বললাম। এমন একটি ঘটনা বলবেন যেই ঘটনাটা না হলে আপনি খুব খুশি হতেন। এমন কি ঘটনা আছে যেটা না হলে খুব খুশি হতাম? এরকম তো অনেক ঘটনাই থাকে। জোটে ইলেকশন করা। নিজের দলের মাঝে এমন কেউ আছে যাকে আসলে আপনি দেখেছেন যে প্রকাশ্যে আপনার পিছে লেগে আছে এবং যে আসলে ভালো চায় না বা ভাইরাসের মতো হচ্ছিল আপনাদের দলে ঢুকে আছে? বলে ফেলছি। সে তো আপনাদের দলে নেই। তাহলে ইনফ্লুয়েন্স আছে। এমন কোনো কিছু যদি বলেন যে এই জিনিসটা আপনাদের জুলাইয়ের সবচেয়ে বড় ভুল এবং যে জিনিসটা আসলে আপনি সংশোধন করতে যেতেন এই ৩৬ জুলাই আপনাদের যে পদচারণা। 5 তারিখে চ্যানেল 24-এ যাওয়া, সেখানে যাওয়াটাই আমাদের সবচাইতে বড় ভুল ছিল এবং পরবর্তীতে এটা ধারাবাহিকতা ছিল, বাকি সব ভুল। কেন ভুল ছিল বলে মনে করছেন? আচ্ছা, যদি একটু জানতে চাই যে আপনার সবচেয়ে কম বয়সে আপনি হচ্ছিল সংসদের সদস্য হয়েছেন, সবচেয়ে কম বয়সে হওয়াটা নিয়ে প্রাউড করতেন, কিন্তু এখন বোধহয় সেই আসনটা অন্য কেউ নিয়ে গেছে, যেই এটা ছিল। নির্বাচিতদের মধ্যে তো, সরাসরি নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে তো আমি সর্বকনিষ্ঠ। কি হতে চেয়েছিলেন আর কি হয়েছেন? আমার তেমন কোনো উচ্চাকাঙ্ক্ষা ছিল না। আমি চেয়েছিলাম শিক্ষকতা করব, সেখান থেকে আমি রাজনীতিবিদ হয়েছি। টিউশনি করে কত টাকা ইনকাম করতেন? এক এক সময় এক এক রকম, তবে আমার বেসে মানে আমাদের মধ্যে বন্ধুবান্ধবদের মধ্যে যারা ছিল তাদের মধ্যে সবচাইতে বেশি ইনকাম আমি করতাম। সংসার জীবন নিয়ে যদি বলেন যে আপনাদের যে বিয়ে হয়েছে সেটি কি আসলে প্রেমের বিয়ে কিনা বা জুলাই আন্দোলন থেকে বিয়ে কিনা, আর কি ধরনের সাপোর্ট পাচ্ছেন? আমাদের প্রেমের বিয়ে জুলাই আন্দোলনের পরের থেকেই আমাদের প্রেম, এবং বোঝাপড়াটা অনেক ভালো। আর্জেন্টিনা হারলো, আপনি আর্জেন্টিনার সমর্থন, আপনার ওয়াইফ হচ্ছিল ব্রাজিলের সমর্থনে ছিল, তো সব মিলে আর্জেন্টিনা ম্যাচের সময় কোনো রকমের কোনো ঘটনা যেটা আপনাকে কষ্ট দিয়েছে, বিশেষ করে বইয়ের উদযাপনের কথা যদি বলি? কোনোটাই কষ্ট দেয় না। আমি আসলে ওই ধরনের একেবারে যে ডাই হার্টেড ফ্যান তা না। আমি খেলা পছন্দ করি, এটা আমি 14, 18, 22-এও ছিলাম হয়তো বা, বাট 26-এ এসে অনেক অনেক বেশি ম্যাচিউর। যে দল ভালো খেলে সেই দলের খেলাটাই ভালো লাগে, তবে মেসিকে পছন্দ করে বলে আর্জেন্টিনা সাপোর্ট করি, মেসির হাতে আর একটা বিশ্বকাপ দেখার জন্য। নিজেকে আসলে কোন পর্যায়ে দেখতে চান আজ থেকে 10 বছর পর? আমি দেখতে চাই আসলে আজ থেকে 10 বছর পর বলবো না, আমি দেখতে চাই যেদিন মারা যাবো সেদিন যেন দেশের মানুষ যারা আমাকে চিনে তারা সকলে যেন বলতে পারে ছেলেটা ভালো ছিল। তার মানে কি আপনি আপনার অনুপ্রেরণা হিসেবে হাদিকে দেখছেন, ওসমান হাদিকে? আমার পলিটিক্যাল প্রেরণা মেজর জিয়াউর রহমান। আমার রাজনৈতিক পছন্দ, যাকে দেখেই, যাকে পড়েই আমি রাজনীতির প্রতি এত বেশি অ্যাট্রাক্টেড হয়েছি, এত বেশি কানেক্টেড হয়েছি, এটা মেজর জিয়াউর রহমান। হান্নান মাসুদকে দেশের মানুষ কিভাবে নিবে বলে মনে করছেন? যখন আপনারা আজ থেকে 10 বছর পর যখন একটি টাইমলাইন দিলেন যে 10 বছরের মাঝে আপনারা আসলে ক্ষমতায় আসবেন, সেই পর্যায়ে আপনার অবদানটা আসলে কেমন থাকবে? সেটা আমার কর্মের উপরে নির্ভর করবে, আমি কি করব সেটার উপর এক্ষুনি বলতে চাই না। কয়টা হুমকি পেয়েছেন এবং এখনো প্রতিনিয়ত হুমকি পাচ্ছেন কিনা? আজকে আসতেছিলাম এই ফার্মগেট থেকে এইদিকে আসার সময়, আমি গাড়ির সামনে বসা ছিলাম, আমার সামনে দিয়ে যাচ্ছিল একটা হকার, সে আমাকে এভাবে দিয়ে গেল। এছাড়া হুমকি নিয়মিত পাচ্ছি, এ হলো ব্যাপার আর কি। এটা একজন সংসদ সদস্য হিসেবে কতটুকু প্রোটেকশন নিজেদের সাথে রাখতে পারছেন? দেখেন, এটা আসলে বাংলাদেশের জন্যই হয়তোবা, আমি আমার নিজের জন্য প্রোটেকশন চাচ্ছি না। আমি নিজেই একেবারে অ্যাজ ইউজুয়াল চলাফেরা করি, এটা আপনারা দেখছেন। এলাকায় আমি যে কোনো সময় বাইকে হেঁটে বের হয়ে যাই, যে কোনো জায়গায়।
কিন্তু আসলে একজন সংসদ সদস্যকে একটা রাষ্ট্র যেভাবে আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে যে মর্যাদা দিয়েছে এর কিছুই নেই। এটা জাস্ট হচ্ছে একটা কাগজে কলমে সরকার একজন সচিব যে সংসদ সদস্য থেকে নিছে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সিতে, তাকে একজন পিএস দেয় উপসচিব মর্যাদায়, কিন্তু একজন সংসদ সদস্যকে পিএস দেয় হচ্ছে চতুর্থ শ্রেণী এটা কি বলে 17 গ্রেডে নাকি 14 গ্রেডে এরকম আর কি, মানে 4th ক্লাস। এরপরে হচ্ছে আপনার একজন সচিব বা হচ্ছে একজন ইউনোদেরও বডিগার্ড থাকে আর কি উপজেলার, যারা হচ্ছে প্রায় 30 ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি 30 ধাপ নিচ্ছে না। এটা একটু বড় লাইনে বলতে হয় আর কি বাংলাদেশের প্রেক্ষাপটটা, কিন্তু এমপিদের সেটা নেই। সরকার তার সকল এদের ধরনের হচ্ছে একটা যাতায়াতের ব্যবস্থা আছে, এমপিদের কোনো যাতায়াত ব্যবস্থা নেই। এখন একজন এমপিকে স্যালারি দেওয়া হচ্ছে যা সব মিলিয়ে একেবারে বাসা ভাড়াটা মিলে 1,73,000 টাকা। একজন এমপি যদি একটা গাড়ি ব্যবহার করতে হয়, গাড়ির তেল খরচ, ড্রাইভারের স্যালারি 30,000 টাকা, তেল খরচ 80,000 টাকা যদি গাড়ি কিনে, আর আমাদের মতো যাদের গাড়ি নেই ভাড়া গাড়ি ব্যবহার করতে হয়, তাদের হচ্ছে গাড়ি ভাড়া সহ ড্রাইভারের খরচ সহ 1.5 লক্ষ টাকা এখানেই চলে যাবে। তাহলে বাকি টাকাগুলো আসবে কোত্থেকে? দান খয়রাত কতজন এমপিকে দান খয়রাত করে, ওই যে এদিক সেদিক করে চলতে হবে। তো আসলে রাষ্ট্র ব্যবস্থা এমনভাবে করে রেখেছে একজন এমপিকে সৎ থেকে ভালো থেকে যে মানুষের জন্য কাজ করবে সেই সুযোগটা দিচ্ছে না। 2 বছর আগে যদি আপনাকে ফিরিয়ে নেওয়া যেত, আমার এই পর্বের এটাই শেষ প্রশ্ন, যেটাই আসলে আপনাকে বলছিলাম 2-1 শব্দে অ্যান্সার দেওয়ার জন্য। 2 বছর আগে যদি আপনাকে ফিরিয়ে নেওয়া যেত আবারও, আজ যেহেতু 22শে জুলাই 2024 সালের 22শে জুলাই, কোন জিনিসটা আপনি কখনোই করতে চাইতেন না, নতুন করে করতে চাইতেন? অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে হচ্ছে রাষ্ট্রের মানে একটা ঘোষণাপত্র দেওয়া জরুরি ছিল, যেটার উপর একটা গণভোট হইতে পারতো বা হচ্ছে একটা গণপরিষদ হতে পারতো। এর বাইরে আর ধরুন যদি আপনি আমাকে ফিরিয়ে নিয়ে যান, আমি তখন বলবো যে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারে আমি এনসিপিকে যুক্ত হতে দিতাম না। অন্তর্বর্তীকালীন সরকারে কি এনসিপি যুক্ত ছিল? মানে এনসিপি বলবো না, মানে হচ্ছে আমাদের অভ্যুত্থানের নেতাদেরকে যুক্ত হতে দিতাম না। মানে আপনি চাইতেন না যে নাহিদ এবং আসিফ হচ্ছে কোনোভাবে, নাহিদ, আসিফ এবং মাহফুজ আলম তারা যাতে এনসিপির নেতা বা মানে সরকারে যাতে না যায়? কেন জানতে পারি? কারণ সরকারে যাওয়াটা হচ্ছে সরকারের অনেক দুর্নামের ভাগিদার এনসিপি হয়েছে, কিন্তু সরকারের যেই ভালো কাজগুলো সেটার ভাগিদার, সরি আমি আবার এনসিপি বলছি, সরকারের অনেক মানে দুর্নামের ভাগিদার আমাদের এই অভ্যুত্থানের নেতারা হয়েছেন, কিন্তু হচ্ছে সরকারের ভালো কাজগুলো ভাগিদার ওনাদেরকে করা হয়নি মিডিয়া ফ্রেমিংয়ের মাধ্যমে, এবং সব কিছু তো ওনাদেরকে টার্গেট করা হয়েছে, এই সুযোগটা তারা পেত না। আপনার সাথে দীর্ঘ সময় ধরে কথা হলো। আজ থেকে 10 বছর পর যদি আপনাকে কোনো একটি কথা বলতে হয়, বা যদি কোনো রকম কোনো ভবিষ্যৎবাণী বা কোনো কিছু বলতে হয়, বা দেশের যারা দর্শক রয়েছেন অন স্ক্রিন তাকিয়ে তাদের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলতে চান, বলতে পারেন। যেটি আসলে এখন বলছেন সেটি আসলে 10 বছর পরও আপনি দেশের মানুষের কাছে কমিটমেন্ট করবেন। আমরা ফাইট করব এখন থেকে 10 বছর পর্যন্ত, 10 বছর পরে যদি আরও 20 বছরও করতে হয় আমরা তখনও ফাইট করব। আমাদের যেই 24-এর আকাঙ্ক্ষা ছিল, স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্যে সব কিছুর বিপরীতে দাঁড়িয়ে মিডিয়া ইস্টাবলিশমেন্ট বলেন, মিডিয়া প্রপাগান্ডা বলেন, মিলিটারি ইস্টাবলিশমেন্ট বলেন, আপনার গভর্নমেন্ট ইস্টাবলিশমেন্ট বলেন, কিংবা পলিটিক্যাল যে ইস্টাবলিশমেন্ট আছে সকল ইস্টাবলিশমেন্টের বিরুদ্ধে, ইন্টারন্যাশনাল ইস্টাবলিশমেন্ট সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা দেশের জন্য ফাইট করব। এখনো 2036 সালে আপনারা 36 সালে আমরা ক্ষমতায় যাওয়ার টার্গেটে আমরা রাজনীতি করতেছি। আমরা সেখানে সফল না হলে আমাদের পাইটটা নিয়মিত চলতেই থাকবে, এটা কখনো অফ হবে না। কথা বলছিলাম হান্নান মাসুদের সাথে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি কিন্তু আমাদের বেশ কিছু অজানা তথ্য জানালেন। বিশেষ করে একটি খেলা হয়েছিল যে ওনার সাথে 2 শব্দে ওনার উত্তর দিতে হবে, সেখানে কিন্তু উনি বিস্তারিত না বলতে চাইলেও বেশ কিছু কথা বলেছেন, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে 2036 সালের মাঝে এনসিপি ক্ষমতায় আসবেন এবং এনসিপি একক প্রতিদ্বন্দ্বী হিসেবে সরকার গঠন করবেন এবং তাদের জয় জয়কার হবে। তারা 1.5 বছরে বেশ কিছু পথ পাড়ি দিয়েছেন এবং আগামী 10 বছর পর অর্থাৎ 2036 সালে তারা
দেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। এতক্ষণ একাত্তর টেলিভিশনের পডকাস্টে আপনাদের সাথে ছিলাম আমি রাশেদ আনিস।